সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হারুন জামিল, নির্বাহী সম্পাদক ঢাকা মেল ও সভাপতি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। হারুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, করিডোর বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মারা যাওয়া 92% শিশু হামের টিকা পায়নি। হাম বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভা। ছুটির দিনেও বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং বেশি গ্রামে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে যুদ্ধবিরতি। আমার দেশ, বিচারে ধীরগতি, শহীদ পরিবারে হতাশা। ফতোয়ার জন্যে আর হাটহাজারি নয়, যাব সালাউদ্দিনের কাছে, শাহজাহান চৌধুরীর কটাক্ষ। ঢাকা বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগ শুরু, প্রধানমন্ত্রীর চীন সফর। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন, দেশের সুফল মিলবে কবে? দালাল সিন্ডিকেটের দখলে মিটফোর্ড হাসপাতাল। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়ালো 1400, নিখোঁজ অর্ধলক্ষাধিক। ইতালিতে বাংলাদেশি পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। তারেক রহমান, শি জিনপিং শীর্ষ বৈঠক। বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি, সংসদে প্রধানমন্ত্রী। মেসিবিহীন বিশ্বকাপের ম্যাচ আজ আর্জেন্টিনা। হামের মৃত্যু থামছে না, এখন পর্যন্ত ঝরে গেল 708 প্রাণ। ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যকতার প্রস্তাব তুলে দেওয়া হতে পারে। সমকাল, বন্দর তিস্তা করিডোর প্রতিরক্ষায় সহযোগিতার পথে ঢাকা বেইজিং। কিশোরকে নিষ্ঠুর নির্যাতন, নিভেছে চোখের আলো। তুরাগ নদ থেকে 3 তরুণের লাশ উদ্ধার। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ঝুঁকিতে। এবার কৃষকের চোখের পানি ঝরাচ্ছে পেঁয়াজ। যুগান্তর, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে গুরুত্ব, ফার্স্ট বাংলাদেশ নীতির প্রথম সাফল্য। ঢাকা বেইজিং সম্পর্কে খুলে গেল নতুন অধ্যায়। তারেক রহমান ও শি জিনপিং বৈঠক। দুর্নীতিতে অভিযুক্তদের কাঁধে উন্নয়নের ভার। মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি, প্রধানমন্ত্রী। মানবজমিন, দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি। কে সেরা, মেসি না রোনালদো? কালের কণ্ঠ, আলোচনায় চীনের করিডোর প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন, জবাবদিহি প্রয়োজন। দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি। মালয়েশিয়া চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী। অভিন্ন ভবিষ্যৎ গড়তে ঐক্যমত্য। বাংলাদেশ ফার্স্ট নীতির বড় সাফল্য প্রধানমন্ত্রীর। মালয়েশিয়া চীন সফর। ইতালিতে বাংলাদেশি পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা। কালবেলা, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিতে বহু কৌশল বিএনপির। প্রথম বিদেশ সফরকে দেশের অর্জন বললেন প্রধানমন্ত্রী। ইনকলাব, মালয়েশিয়া চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন, সংসদে প্রধানমন্ত্রী। 2 প্রকল্পে বাংলাদেশকে $1.1 বিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। স্বর্ণদুয়ার খুলে দিল চীন, বাংলাদেশের জন্য বিশাল হাতছানি। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। বাংলাদেশ প্রতিদিন, করিডোরের প্রস্তাব চীনের, বাংলাদেশ চীন সফরে যত অর্জন সব দেশের মানুষের, প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, সম্পর্কের চূড়ায় যেতে চায় বাংলাদেশ চীন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, প্রশ্নবিদ্ধ যুদ্ধবিরতি। তুরাগে সেদিন কি ঘটেছিল? 2 লাশ উদ্ধার, পুলিশ সদর দপ্তর বলছে গুজব। নয়া দিগন্ত, সংসদের সর্বসম্মত ধন্যবাদ। বাংলাদেশ চীন সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, পররাষ্ট্রমন্ত্রী। দিক নির্দেশনা বাস্তবায়নের উপর সফরের সফলতা নির্ভর করছে। বণিক বার্তা,
সাদা পতাকা কাণ্ডে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক শ্রমবাজারে ভুল বার্তার শঙ্কা। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট সিকিউরেজ 3.11 বিলিয়ন ফ্রম ডেভেলপমেন্ট পার্টনার্স। নিউজ, ঢাকা বেইজিং টু লঞ্চ ফেসিবিলিটি স্টাডি। ডেইলি অবজারভার, PM রিটার্নস আফটার চায়না ট্যুর, সিলস 17 মোজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদ শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। জনাব হারুন জামিল আজকের সংবাদপত্রগুলোর সবগুলো সংবাদপত্রের শীর্ষ সংবাদে এবং শিরোনাম করেছে বাংলাদেশ, চীন এবং মালয়েশিয়ার যে সফর, আমাদের সরকারের প্রথম সফর, সেই সফরকে ঘিরে। এবং কালকে আপনি সংসদে হয়েছেন, সেখানে ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যিনি বলেছেন দেশের মানুষের স্বার্থ রক্ষা তিনি কাজ করছেন, বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতেই আমাদের এই যে তার যে সফর ছিল সেটার তিনি মূল্যায়ন করেছেন। আপনার কাছ থেকে জানবো, এই সফরে তো আমরা অনেক বিষয়গুলো আসছে, অনেক মানে কি বলে সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে, চাওয়া পাওয়ার অনেক হিসাব নিকেশ এখানে উঠে এসেছে। তো আপনার মতে মানে কি পাচ্ছে যদি বাংলাদেশের স্বার্থ রক্ষায় আমরা প্রথম জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এবারকার প্রধানমন্ত্রীর যে চীন সফর, চীন মালয়েশিয়া সফর, 21 তারিখে উনি প্রথম মালয়েশিয়া যান, এরপরে পরদিনই চায়নাতে গেছেন এবং চায়নাতে সফর 26 তারিখ পর্যন্ত সফর ছিল, 26 তারিখে তিনি ফিরে আসছেন। এই সময়টা এই সফরের দিকে এবার মানুষের অধিক আগ্রহ ছিল অনেকগুলো কারণে। সরকার আসছে 3 মাসের মতো সময়ে, 3 মাসের ভিতর প্রথম সফরটাই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বৃহৎ এবং অর্থনৈতিকভাবে মালয়েশিয়া সমৃদ্ধ একটা দেশ, চায়নাও আমাদের নিকটতম প্রতিবেশী। চায়না সফরটা এই জন্য সবার কাছে খুব হাই প্রোফাইল একটা সফর হিসেবে সবাই দেখছেন, মূল্যায়ন করছেন। এবং এই সফরে 17টা, চায়নার সাথে 17টা MOU সিগনেচার হয়েছে এবং এই সফরে অনেকগুলো বিষয়ে বিশেষ করে সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে। এই চায়না সফর এবং মালয়েশিয়া সফরটা গুরুত্ব পাওয়ার অনেকগুলো কারণ হলো বিগত দিনগুলোতে এই পূর্ববর্তী সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত ছিল প্রতিবেশী কেন্দ্রিক। বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতিটাই যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশের স্বার্থ রক্ষার যে আমাদের চিরন্তন যে মানে আমাদের পররাষ্ট্র নীতি, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ব্যত্যয় দেখছি। আগের সরকার কোনো কিছু হলেই প্রথম সফরটা শুরু করত নতুন দিল্লি দিয়ে, কিন্তু এই সরকার এখান থেকে ব্যতিক্রম বের হয়ে আসছেন। বাংলাদেশ ফার্স্ট যে নীতি, এই নীতির প্রথম প্রকাশ বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকার শুরু করেছেন। এ কারণে এই সফরের দিকে মানুষের আগ্রহটা অনেক বেশি। দ্বিতীয় হলো যে বাংলাদেশের অনেকগুলো মেগা প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টগুলো বাংলাদেশে এককভাবে নিজের পক্ষে বাস্তবায়ন করা কঠিন। বাংলাদেশের সামনে এখন সরকারের যে সামনে উচ্চাভিলাষী বিরাট পরিকল্পনা আছে, এজন্য বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় সাপোর্ট দরকার ইন্টারন্যাশনালি। সেই সাপোর্টের ক্ষেত্রে চীন বাংলাদেশের অনেক বড় ডেভেলপমেন্ট পার্টনার। আগের সরকারের সময় ছিল, কিন্তু আপনারা জানেন যে বিগত প্রধানমন্ত্রী চায়না সফরে গিয়ে কিন্তু 5 বিলিয়ন ডলারের একটা অর্থনৈতিক সহযোগিতা তিনি চায়নার কাছে চেয়েছিলেন। চায়না কিন্তু সেটা দিতে সম্মত হননি। না হওয়ার কারণে চায়না সফরটা একদিন আগেই শেষ করছিলেন। এবার ব্যতিক্রম, এবার সরকার গেছে, সেখানে যাওয়ার পরে সরকার প্রধান যখন গেছে সেখানে খুব গ্র্যান্ড রিসিপশন সেখানে দিয়েছে এবং চায়নার প্রধানমন্ত্রী, চায়নার প্রেসিডেন্টের সাথে তার বৈঠক হয়েছে, খুবই হাই প্রোফাইল বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রজেক্ট নিয়ে কথা, 17টা বললামই তো, 17টা MOU সিগনেচার হয়েছে। এইটার কারণটা কি? এটার কারণ, একটা বড় কারণ হলো চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক আগেরই এবং চায়না বাংলাদেশের অনেক বড় ডেভেলপমেন্ট পার্টনার। শুধু চায়না থেকে যে তাদের অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে চিটাগংয়ে চায়নার আলাদা EPZ-ও আছে এবং বড় বড় প্রজেক্ট যেগুলো, আপনি কর্ণফুলী টানেল, যেটা আমাদের বিগত সরকারের প্রজেক্ট, চায়নার প্রজেক্ট। এটার কারণ এর সাথে আমাদের জিওপলিটিক্যাল অনেক সংস্রব এবং সংশ্লিষ্টতা রয়েছে। সবচেয়ে বড় কারণ এবার আলোচনায় আসার কারণ যেটা দেখে যে চায়না যে
আমাদের মিয়ানমার নিকট প্রতিবেশী মিয়ানমার করিডোর। থেকে যে আপনার কুনমিং পর্যন্ত যে করিডোর স্পেসের কথা বলছে, এই প্রস্তাবটার কারণেই আলোচনাটা বেশি হচ্ছে এবং ইন্টারন্যাশনালিও এটা খুবই সবাই কনসার্ন বিষয়টা নিয়ে। এর কারণ হলো চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক ডেভেলপড হলে আমাদের প্রতিবেশী অন্যান্য দেশগুলোরও নজর এদিকে খুব বেশি থাকে, যারা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে সবসময় নিজেদের করে রাখার চেষ্টা করেছে, প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের স্বার্থের বিষয়টা এখানে বা তাদের কনসার্নের বিষয়টা এখানে বেশি গুরুত্বপূর্ণ তারা মনে করে এবং এই বিষয়টা, এই করিডোরের বিষয়টা এ কারণে আলোচনা আসছে। এটা যদি, এই দুয়ার যদি বাংলাদেশ খুলে যায় তাহলে অনেক বড় মানে বাংলাদেশ বলতে গেলে যে আমাদের তো 3 সাইড দিয়েই ল্যান্ড অন্য দেশ দ্বারা মানে আমরা স্থল বেষ্টিত একটা দেশ, দক্ষিণে আছে আমাদের বঙ্গোপসাগর এবং নিকট প্রতিবেশী মিয়ানমারের সাথে আমাদের ছোট একটা আমাদের সীমান্ত রয়েছে। বাকি অন্যান্য দেশগুলোর যে ভূ রাজনৈতিক অবস্থান থাকে বাংলাদেশের থেকে ভিন্ন। এ কারণে চায়নার সাথে বাংলাদেশের এই এবারকের সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এখানে আর একটা বিষয় হলো চায়না কিন্তু ভৌগোলিক, রাজনীতি এবং অর্থনীতি 3টা বিষয় তো আপনি। আর একটা বিষয় আমি বলি যেন চায়না বাংলাদেশকে এই যে আমাদের যে দীর্ঘদিনের অনেক বড় সমস্যা রোহিঙ্গা ইস্যু কিন্তু তারা অ্যাড্রেস করছে। তারা বলছে যে এই ব্যাপারে তারা তাদের যতটুকু সম্ভব তারা সহযোগিতা করবেন। এর সাথে সাথে তিস্তা প্রকল্পেও তারা আগ্রহ দেখিয়েছে এবং তিস্তা প্রকল্পেও চায়না বিনিয়োগ করার বিষয়ে সামগ্রিক দিক দিয়ে সহযোগিতা করার প্রস্তাব তারা দিয়েছে। সমস্ত বিষয়গুলো এর সাথে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেমন জড়িত, ভূ রাজনৈতিক অনেক বিষয় আছে, এই জন্য চায়নার সফরটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। হারুন ভাই, আমি প্রথম আলোর এটাই আমি করি, এখানে তারা আজকে যে শিরোনাম করছে, করিডোর বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এই সফরে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত ইতিবাচক হলেও 2-1টি জায়গায় কিছু অস্পষ্টতা ও চ্যালেঞ্জ রয়েছে। নিশ্চয়ই করিডোর সহ রোহিঙ্গা ইস্যু যে বিষয়গুলো সামনে, আপনি যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে তো মানে যে অস্পষ্টতার যে জায়গা, সেই জায়গাটা তৈরি হয়েছে নাকি? দেখেন, এইসব সমস্যাগুলো কিন্তু এটা রাতারাতি যদি সব সমস্যার সমাধান হবে তাহলে তো সমস্যা তৈরি হয় না। এসব সমস্যার পিছনে অনেক জটিলতা থাকে। এটা এক বৈঠকে এক সিটিং দিয়ে এগুলো সম্ভব না। যে সমস্ত এর ভিতরে ল্যাক্স আছে, ত্রুটি বিচ্যুতি আছে, দুই পক্ষ সেটা দেখবে। এটা অবশ্যই একটা প্রস্তাব আসছে চায়নার থেকে, বাংলাদেশ পাল্টা প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ তো বাংলাদেশের স্বার্থটাকেই দেখবে। বাংলাদেশের এবারকার ফরেন পলিসিও এভাবে যে বাংলাদেশ ফার্স্ট। মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার কিন্তু এটাকেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছে, যখন সংসদে মানে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে, আমাদের রাজনীতিটা কি, আমাদের দেশের রাজনীতিটা একটা নির্দিষ্ট কালচারের ভিতরে সব সময় চলে। আমরা এর আগে দেখছি যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান ফিরলে এয়ারপোর্টে গ্র্যান্ড রিসিপশন দেওয়া হতো, কিন্তু এবার উনি এর থেকে বের হয়ে আসছেন। এখন উনি প্রধানমন্ত্রী কিন্তু কাল সংসদে বলছেন যে আমি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছি এবং দেশের কথা বলেছি, যদি উপকৃত কিছু হয় তাহলে দেশ উপকৃত হবে, হয়েছেও দেশ, এর বাইরে ব্যক্তি বা দলের কোনো বিষয় না। বিষয়টা কিন্তু সংসদে তিনি খুবই স্পষ্টভাবে কথা বলেছেন। হারুন ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে চাষটি যে ভারসাম্যপূর্ণ যে কূটনীতি এবং চতুর্মুখী সম্পর্কের চ্যালেঞ্জ যেটা সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা। পাশাপাশি আরেকটা বিষয় আসছে, চীনের সফরে থেকে যে কথাটা আসছে যে কোনো বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের উপর সেটা প্রত্যাখ্যান করবে চীন। মানে এই সম্পর্কের জায়গা, নতুন দ্বার আমাদের যে উন্মোচন, আপনার একটা বিষয় বলে গেলেন যে এতে করে অনেকের স্বার্থ রক্ষা, যারা বাংলাদেশকে এতদিন করে আসছিল, কুক্ষিগত করে আসছিল, তাদের স্বার্থে আঘাত করবে, তো তারা আসলে বিষয়টা কীভাবে নেবে এবং সেটা বাংলাদেশ সেটা মোকাবেলা করবে? কিংবা দেখেন, এটা আমি এর আগেও আপনাদের টকশোত এখানেই বলছিলাম যে বাংলাদেশের সাথে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের সম্পর্কটা সবসময় একটা স্পর্শকাতরতায় মোড়া থাকে। আমাদের দেশে এখন যদি আপনি চিন্তা করেন, আমাদের বর্ডারে কিন্তু পুশ ইন চলছে এবং
বিস্তীর্ণ সীমান্ত জুড়ে প্রত্যেক দিনই মারাত্মক রকম একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এটার কারণ কি? এতদিন হয়নি, এখন কেন? এটা ভারতের, আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলোতেও সরকারের পরিবর্তন হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশকে ডিস্টার্ব করা, বাংলাদেশকে নানানভাবে অস্থির করে তোলা, এটা হলো মানে এই বর্তমান সময়ের জন্য একটা বড় রকম ইস্যু। এখন সেক্ষেত্রে চায়না আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে চায়না খুবই স্পষ্টভাবে বলছে, বাংলাদেশের তো পাশে যদি অন্য কোনো রাষ্ট্র থাকতো, সেখানে সেই বন্ধু রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ হয়তো সাহায্য বা আশ্রয় নিতে পারত। এখন টিকে থাকতে গেলে, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মাথা উঁচু করে টিকে থাকতে গেলে আসলে অনেক সময় অন্যের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়। বাংলাদেশ কিন্তু কখনোই কোনো আগ্রাসী রাষ্ট্র না। বাংলাদেশ খুবই নিরীহ, শান্তির প্রিয় একটা রাষ্ট্র। বাংলাদেশ কি কোনো রাষ্ট্রের ভূখণ্ডের উপরে কোনো নজরদারি, খবরদারি কোনো সময় করেছে? নিরীহ এবং শান্তিপ্রিয় একটা রাষ্ট্র। এই শান্তিপ্রিয় রাষ্ট্রের শান্তি যারা নস্যাৎ করবে এবং সেই শান্তি স্থিতিশীলতা টিকায় রাখতে গেলে বাংলাদেশ যা করার তাই করবে। তার যদি প্রয়োজন হয় চায়না তাকে সহযোগিতা করবে এবং বাংলাদেশ নিবে সেটা, এবং সে বিষয়টা এখানে আসছে। আমাদের সীমান্ত অস্থিরতা, দীর্ঘ সীমান্ত জুড়ে নজরদারি অভাব, আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে, সেগুলো বাংলাদেশ যেখান থেকে প্রয়োজন মনে করবে সেটাই করবে। এটাই তো ফরেন পলিসির, স্বাধীন পররাষ্ট্রনীতির মূল কথা। ধন্যবাদ হারুন ভাই। এবার একটু অন্য বিষয়, যে সেটা হচ্ছে হামে আমাদের প্রায় 708 জন শিশু আজকে যে পত্রিকা আসছে প্রাণ হারিয়েছে, এবং মারা যাওয়া শিশুর 92% শিশু হামের টিকা পায়নি। এই হামের টিকা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থা থেকে শুরু করে অনেকেই এটা তদন্ত শুরু করেছে, তদন্ত রিপোর্ট হয়তো আসবে। কিন্তু এই যে এতগুলো শিশু ঝরে গেল, 92% শিশু হামের টিকা পায়নি, বারবার ঘুরে ফিরে যে কথাটা আসছে যে যারা দায়ী, আসলে এদেরকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির আয়তা না আনলে শুধু হাম না, সামনে আমাদের আরও অনেক বড় ক্রাইসিস হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এটা হামের পাশাপাশি দেখেন, আজকে থেকে কিন্তু ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন শুরু হয়েছে আমাদের দেশে। এবার যে হাম নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, এই যে শিশুদের যে মৃত্যু, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। বাংলাদেশে কিন্তু হামটা প্রায় বিদায় নেওয়া একটা রোগ ছিল, কিন্তু হঠাৎ করে বিশ্বব্যাংক, ইউনিসেফ কিন্তু বাংলাদেশকে সতর্ক করার পরেও এই হামের টিকা যথাসময়ে সংগ্রহ না করার কারণে, টিকার অভাবেই এই বাচ্চাগুলোর এই মর্মান্তিক মৃত্যুর মুখোমুখি হয়েছে। এবং এগুলো এখন যতটুকু খোঁজখবর নিয়ে দেখছি, হাম ধীরে ধীরে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে আসছে, কিন্তু বিরাট একটা শিক্ষা আমাদের হয়ে গেল। এই ক্ষতি, বিরাট অপূরণীয় ক্ষতি হয়ে গেল এই যে শিশুদের মৃত্যু। আমাদের দেশে বেশ কয়েকটা জটিল রোগ ছিল। আমরা বাংলাদেশে কিন্তু এই যে ভিটামিন এ ক্যাপসুলের কথা আপনি বললেন, আমি হামের প্রসঙ্গের বাইরে বলি, ভিটামিন এ ক্যাপসুল এইটা আগে ছিল রাতকানা রোগ কর্মসূচি। 1973 সাল থেকে কিন্তু বাংলাদেশে রাতকানা নিরাময়ের কর্মসূচি ছিল। 95 সাল থেকে এই ভিটামিন এ ক্যাপসুল এই ক্যাম্পেইন শুরু হয় বাংলাদেশে। এটার একটা বড় কারণ হলো যে ভিটামিন এ ক্যাপসুল তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অন্ধত্ব কমায়। তো স্কুলে এই বাচ্চাদেরকে, তারপরে এখন তো আপনার স্বাস্থ্যকেন্দ্রগুলো, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো তো বাচ্চাদের এগুলো দেওয়া হয়, ওয়ার্ড পর্যায়ে এগুলো চলে। আগে স্কুলে এগুলো দেওয়া হতো মেইনলি। এগুলোর এই সমস্ত এখন অনেকগুলো রোগের কিন্তু বাংলাদেশে কি ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী অনেকগুলো রোগের বিষয়ে টিকা দেওয়া হয়। হামের টিকাটা নিয়ে এটা খুব কনসার্ন, অনেক বড় ক্ষতি, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এটার থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে এ ধরনের পরিস্থিতি সামনে আবারও আসতে পারে। এই জন্য সরকার সচেতন হয়েছে, ধন্যবাদ সরকারকে দিব। এবং এই যে সরকার অনেক আগেই এই ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইনটা আবার শুরু করেছে। এরকম হাম, যক্ষ্মা, হুপিং কাশি, এ ধরনের জটিল যে রোগগুলো আছে, এগুলো তৈরি হওয়ার আগে থেকে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমাদের মানে প্রাণহানি এবং শিশু মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমার দেশ আরেকটা সংবাদ, সেটা হচ্ছে বিচারের ধীরগতি, শহীদ পরিবারের হতাশা, ট্রাইব্যুনাল গুম ও গণহত্যার মামলা, ট্রাইব্যুনাল বাড়ানোর দাবি ভুক্তভোগী পরিবারের। এই যে বিচারের তদন্ত দীর্ঘসূত্রিতার একটা বিষয় উঠে এসেছে, এবং গ্রেপ্তার হলো, বিচার শুরু হয়নি আওয়ামী লীগের।
বিচার অপেক্ষা শহীদ ওয়াসিম ও মুগ্ধের পরিবার, ট্রাইব্যুনাল বানানোর দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এখন একটা বিচারের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে, তদন্ত কর্মকর্তা, তদন্ত প্রতিবেদন, বিচারিক প্রক্রিয়ার ভিতরে আপনার এগুলোর কার্যক্রম শুরু করা। ট্রাইব্যুনাল যে আমাদের যে ট্রাইব্যুনালে এই জুলাই গণহত্যার বিচার হচ্ছে, এটা এক ধরনের বিশেষ ট্রাইব্যুনাল। এগুলো খুব দীর্ঘ সময়ে কিন্তু এখানে শুনানি বা কার্যক্রম চলার সুযোগ কমে, কিন্তু ডেট ফিক্স থাকে। এখন যদি সত্যি বিচারিক কার্যক্রমে হতাশা থাকে, সেটা আসলে হতাশাজনক এবং দুঃখজনক। কারণ কি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যে পরিবারের মানুষ মানে ছেলেরা জীবন দিয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে, সেটা তো অনেক প্যাথেটিক এবং পেনিক একটা বিষয়। তো আমি এখানে কিন্তু জুডিশিয়ারি যারা বিচারক ছিলেন তারা কিন্তু পরিবর্তন হয়নি। দু এক জায়গায় পরিবর্তন হয়েছে, বাকি গুলোতে পরিবর্তন হয়নি। তো এই বিচার ত্বরান্বিত যদি না করা হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় সমস্যা। এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যে আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা নিয়ে এটা হয়েছে, সেখানে তো হতাশা দেখা দেবে। বণিক বার্তা একটা, আপনি নিশ্চয়ই দেখেছেন, সাদা পতাকা কাণ্ডে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক শ্রমবাজারে ভুল বার্তার শঙ্কা। অর্থাৎ এই যে আমাদের ফুটবল বিশ্বকাপ যে চলতেছে, এটাকে ঘিরে বাংলাদেশে আমরা বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখি, ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, কিন্তু এইখানে যে বিষয়টা আসছে, তারা ওই যে সাদা পতাকা এবং সেখানে কালিমা খচিত পতাকা, এবং এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে কিংবা বিভিন্নভাবে উপস্থাপন করে বিদেশি বিনিয়োগকারী যাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে এবং তারা ভুল একটা মেসেজ পাচ্ছে। এটা কি শুনেন, এইটা মানে দুর্ভাগ্যজনকভাবে হলেও এটা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক ক্ষেত্রে খুবই ভুল বার্তা যায়, এ ধরনের ইসে আমরা জড়িয়ে পড়ি অনেক সময়। আমিও দেখছি বিষয়টা। এক সময় হয় কি, অনেক সময় বাইরের ছবিগুলো এডিট করে দেয়, এ ধরনের ঘটনা ঘটে। তারপরে আপনার এই নর্মাল একটা বিষয় নিয়ে, ধরেন তাজিয়া মিছিলের ছবি কিন্তু ভাইরাল হয়েছে, যে এইটা এখানে এই বাইরের এই যে জঙ্গিপনা বা ইত্যাদি নিয়ে এগুলো নানান ধরনের, এগুলো যারা করেন, এটা এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো এবং সরকারকে অস্থির করা, সামাজিকভাবে অস্থিরতা তৈরি করা। কারণ বিদেশি বিনিয়োগকারী যে কেউ 10 জন আকৃষ্ট হলো, 8 জন না 2 জন যদি এটা ক্যাশ করে নেয়, তাহলে তো আমাদের ক্ষতি। রাইট, এবং এইটা প্রোপাগান্ডা ছড়ানোর মতো লোক আছে, বাইরে লোক আছে। একদম শেষ দিকে আমরা আরেকটা বিষয়, আপনি যে প্রোপাগান্ডার বিষয় নিয়ে আসলেন, সেখানে কালকে রিটের যে শুনানি যেটা সামনে হবে, অনিবন্ধিত পোর্টাল দৌরাত্ম্য, আপনি নিশ্চিত হয়েছেন যে এই যে দৌরাত্ম্য, এটা তো আপনি নিজেও মানে এটা শেয়ার করে যাবেন যে কি পরিমাণ অনিবন্ধিত পোর্টাল এখন রয়েছে এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রোপাগান্ডা করে যাচ্ছে, অস্থিতিশীলতা, ব্ল্যাকমেল সহ চরিত্র হনসে নানা অপরাধে সংশ্লিষ্ট। এটা মূল গণমাধ্যমের ব্যর্থতার কারণেই এইটা তৈরি হয়েছে। আমাদের মূলধারার গণমাধ্যম যদি সক্রিয় হতো, তাহলে এগুলো কম হতো। এটা ঠিকই বলেছেন আপনি। অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলো, আপনার 2 জন 5 জন লোক কম্পিউটার একটা নিয়ে এক রুমে বসে এগুলো বিভিন্ন ধরনের নিউজ ছড়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিউজগুলো শেয়ারিং দেয়, যে সমস্ত কোনো গেট কিপিং নেই, এডিটিং নেই, আনঅথরাইজড একটা নিউজ নানান সোর্সের থেকে নিয়ে এগুলো চলে, এগুলো বিভ্রান্তি তৈরি হয়। আমরা মনে করি সরকারের এদিকে নজর দেওয়া উচিত, এবং যারা এ ধরনের প্রোপাগান্ডার সাথে যুক্ত থাকে সে বিষয়ে সরকার আইনগতভাবে পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং মূল গণমাধ্যমের ভূমিকা এখানে কি থাকবে? শুধু সরকারি দিতে হবে? মূল গণমাধ্যমে যারা আছে তাদের ভূমিকার না, মূল গণমাধ্যম যদি সঠিক সাংবাদিকতা করে এবং মূল গণমাধ্যম যদি আমাদের মানে যে সাংবাদিকতার মূল নীতি গণমাধ্যমকে মেনে চলতে হয়, আমরা কিন্তু ইচ্ছা করলেই একজন সংবাদকর্মী যা তা লিখতে পারে না, যা তা প্রকাশ করতে পারে না। তার অনেকগুলো এডিটিং সিস্টেম আছে, গেট কিপিং আছে, সেগুলো দিয়ে একটা নিউজ প্রকাশ করতে হয়। কিন্তু এইসব অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার এগুলোর কোনো বালাই নেই, যে কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। গণমাধ্যমগুলো যদি সক্রিয় থাকে, তাহলে ভুয়া জিনিস তো এমনি মানুষ নেবে না। এটা মূল গণমাধ্যমের সক্রিয়তাটা এখানে অনেক বেশি প্রয়োজন। ধন্যবাদ হারুন জামিল আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।